নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। লাগাতার ভারতের একাধিক সংবাদ মাধ্যম বলেছে বাংলাদেশ সরকারকে গোপনে অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান। অর্থাৎ দিনের পর দিন পাকিস্তান থেকে যে বিমান, যে জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করছে, ঠিক সেখানেই নাকি লুকিয়ে আছে কয়েক হাজার অস্ত্র। আর এবার এক বাংলাদেশের সাংবাদিক যে টুইট করলেন, প্রকান্তরে ভারত যে অভিযোগ মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে করেছে সেই কথাকেই কিন্তু সমর্থন করা। সালাউদ্দিন সোয়েব চৌধুরী, যিনি একটি টুইট করেছেন, সেখানে তিনি বলেছেন পাকিস্তানের আইএসআই ঢাকাকে কাজে লাগিয়ে অস্ত্র তুলে দিচ্ছে মুসলমান রোহিঙ্গাদের হাতে। অর্থাৎ এই আইএসআই চাইছে রোহিঙ্গারা যেন অস্ত্র হাতে তুলে নেয় এবং অস্ত্র হাতে তুলে নিয়ে আরাকান আর্মিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। আরাকান আর্মিদের যে দাপট, সেই দাপটের জন্য কিন্তু অসংখ্য রোহিঙ্গা এখন বাংলাদেশে স্থান পেয়েছেন। অর্থাৎ বাংলাদেশের যে কক্সবাজার এলাকা, সেই এলাকায় কিন্তু পার্টিকুলারলি একটি রোহিঙ্গা ক্যাম্প তৈরি করা হয়েছে। সেই রোহিঙ্গা ক্যাম্পে কয়েক লক্ষ রোহিঙ্গা কিন্তু এখন আশ্রিত। আর এখন বাংলাদেশ সরকার চাইছে এই যে পার্টিকুলারলি আরাকান গোষ্ঠী, তাদের বিরুদ্ধে যেন রোহিঙ্গারা অস্ত্র তুলে নেন। কিন্তু এত অস্ত্র দেবে কারা? এই পরেই কিন্তু একাধিক ইন্টেলিজেন্স সংস্থা বিভিন্ন তথ্য আমাদের সামনে নিয়ে আসেন। বাংলাদেশের এক সাংবাদিক বলেছে এই যে রোহিঙ্গাদের হাতে অস্ত্র কিন্তু তুলছে পাকিস্তানের আইএসআই। আর পাকিস্তানের আইএসআই কিভাবে অস্ত্র তুলছে? কারণ বিপুল পরিমাণে অস্ত্র আসছে ঢাকাতে, এই ঢাকা থেকে সেই অস্ত্র কিন্তু কক্সবাজারে পৌঁছে যাচ্ছে রোহিঙ্গাদের হাতে। এ বিষয়ে কিন্তু রোহিঙ্গা লিডারও মুখ খুলেছে। কেন আমি এই প্রতিবেদন বানাচ্ছি, যদি শেষ অবধি দেখেন তাহলে দেখবেন এই ঘটনার সিগনিফিকেন্স, তাৎপর্য কিন্তু জিওপলিটিক্যাল ক্ষেত্রে অনেকটা গভীরে। কালকে ভারতীয় মিডিয়া এক অদ্ভুত রিপোর্ট আমাদের সামনে নিয়ে আসে। তারা পরিষ্কারভাবে দাবি করে যেভাবে পাকিস্তান থেকে একের পর এক জাহাজ বাংলাদেশে এসে পৌঁছাচ্ছে, তার ভিতরে কিন্তু পাকিস্তানের একাধিক বিস্ফোরক, একাধিক অস্ত্র কিন্তু লুকিয়ে আছে। কিছুদিন আগে চট্টগ্রাম বন্দর থেকে একটি জাহাজ ঘুরে চাঁদপুর বন্দরে গিয়ে পৌঁছায়। ভারতের অত্যন্ত ক্লোজড যেহেতু জাহাজটা যাচ্ছিল, তার জন্য ভারতের ইন্টেলিজেন্সের কাছে অদ্ভুত এক তথ্য উঠে আসে। তারা বলে সে জাহাজে আছে 250 কেজি আরডিএক্স, প্রায় কয়েকশো AK-47 এবং বিপুল পরিমাণে বোমা, অস্ত্র, বারুদ। কিন্তু এই জাহাজের উপরে ছিল প্রায় 720 টন চারা। অর্থাৎ উপরে একরকম এবং নিচে বিপুল পরিমাণে অস্ত্র কিন্তু মজুত করা থাকছে এই সকল জাহাজগুলোতে, যেগুলো দিনের পর দিন করাচি হয়ে চট্টগ্রাম বন্দর বা চট্টগ্রাম বন্দর থেকে চাঁদপুর বন্দরে গিয়ে পৌঁছাচ্ছে। কখনো আবার ঢাকার মাধ্যমে আইএসআই এই সকল আরাকানদের বিরুদ্ধে রোহিঙ্গাদের কাজে লাগানোর জন্য এই ধরনের অস্ত্র তুলে দিচ্ছে। এই রিপোর্ট যখন সামনে আসে, নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলও কিন্তু কার্যত স্তব্ধ হয়ে যায়। এবার এই আরাকান আর্মির প্রসঙ্গে একটু আপনাদের বলে দিই। দেখুন, এই আরাকান আর্মির জন্মটা কেন হলো আপনাদের বুঝতে হবে, তাহলে বাংলাদেশের এই পলিটিক্স এবং ভারত কি চাইছে আপনারা বুঝতে পারবেন। আরাকান আর্মি জন্ম হওয়ার আগে বলি, মায়ানমারে বর্তমানে কিন্তু আছে জুংটা সরকার, অর্থাৎ সামরিক শাসনে কিন্তু মায়ানমার বর্তমানে আছে। কিন্তু 1 ফেব্রুয়ারি 2021-এ মায়ানমারে যে ভোট হয়েছিল, সেই ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে জয়লাভ করেছিল আম্ফু সরকার। সেই আম্ফু সরকার যেদিন শপথ নিতে যান, ঠিক সেদিনই জুংটা, অর্থাৎ এই মায়ানমারের সামরিক প্রধান, তিনি কিন্তু হঠাৎ করে সামরিক বাহিনীর কু ডেকে দেন এবং সরকার গঠন করতে শুরু করেন। আর এই যখন সরকার গঠন করতে শুরু করেন বাংলাদেশের সামরিক বাহিনীর জুংটা সরকার, তখন কিন্তু অসংখ্য মানুষের প্রতিবাদ করেছিল। তখন কিন্তু সামরিক বাহিনী নির্বিচারে মানুষের উপর গুলি চালায় এবং নির্বিচারে মানুষকে কিন্তু হত্যা করেছিল সে সময়। ফলে সাধারণ মানুষের সেন্টিমেন্ট কিন্তু এই জুংটা সরকারের কাছে এখন আর নেই। আর এ সময় আরাকান গোষ্ঠী, তারা কিন্তু তাদের এই গণতন্ত্র বিরোধী আন্দোলনের প্রতিবাদে তারা নির্দিষ্ট আকারে আন্দোলন বা প্রতিবাদ গড়ে তোলেন। আপনারা অনেকেই ভাবতে পারেন সামরিক একটা বাহিনী, তার বিরুদ্ধে আরাকানরা কিভাবে লড়ছেন। এখানে দেখুন বিশ্বের একাধিক দেশের ইন্টারেস্ট জড়িয়ে আছে। চায়না কি চাইছে, ভারত কি চাইছে, আমি এই পুরো বিষয়টা একটা সম্পূর্ণ ভিডিও করে আমি আপনাদের বলেছি। কিন্তু এই আরাকান বাহিনীদের পিছনে অস্ত্রকে সরবরাহ করছে, এই প্রশ্ন যখন উঠে আসে, তখন একাধিক ব্যক্তিরা আমেরিকার নাম বলে। কেন আমেরিকার নাম বলে? কারণ পার্টিকুলারলি আমেরিকা এই রাইখান প্রদেশে চাইছে একটি নতুন দেশ তৈরি করতে। যদি নতুন দেশ তৈরি করতে পারে তাহলে কিন্তু তারা একটি আমেরিকার যে সেনাবাহিনী ঘাঁটি, তারা কিন্তু পার্টিকুলারলি এই জায়গাটায় তৈরি করতে পারবেন। শেখ হাসিনা কি বলেছিলেন মনে আছেন? শেখ হাসিনা পরিষ্কার বলেছিলেন মিলিটারি বেস ইন বাংলাদেশ, যা কিনা ওয়েস্টার্ন এক প্রভাবশালী ডেমোক্রেটিক দেশ করতে চাইছেন। আর দেখুন, সেন্ট মার্টিনস যখন শেখ হাসিনা আমেরিকানদের হাতে তুলে দেয়নি, তখন বিকল্প পদ্ধতি হিসাবে এই মায়ানমারের এই পার্টিকুলারলি
এই আরাকানদের দেশ রাখাইন, সেইখানে কিন্তু তারা পরিবর্তিত পদ্ধতি হিসাবে সেনাবাহিনীর বেস ক্যাম্প করতে পারে, যা জো বাইডেন বহুদিন আগে কিন্তু চেয়েছিলেন। অর্থাৎ দিনের পর দিন আমেরিকা কিন্তু বাংলাদেশকে বিপাকে ফেলার মানে বিভিন্ন ষড়যন্ত্র বা পরিকল্পনা এর আগেই করেছেন। আর বর্তমানে এখন কিন্তু সকলের সামনে সম্পূর্ণ বিষয়টা এক্সপোজড হয়ে গেছে। এবার আমি কেন বললাম পাকিস্তানের অস্ত্র রোহিঙ্গাদের হাতে পৌঁছাচ্ছে, সে বিষয়ে যখন একাধিক মিডিয়া বিভিন্ন কিছু তথ্য আমাদের সামনে নিয়ে আসে, তখন রোহিঙ্গা লিডার, তার নাম হলো আবু আমার জুন্নি, তিনি একটি স্টেটমেন্ট দেন। তিনি বলেন মোহাম্মদ ইউনূস সরকার জানেন এই আরাকানরা গরিলা ট্রেনিং করতে পারেন, আর গরিলা যুদ্ধে মোহাম্মদ ইউনূসের যে বিজেপি, তার কিন্তু কোনো নির্দিষ্ট যদি বলা হয় সমর্থন, সেইটা কিন্তু নেই। অর্থাৎ গরিলা ইউনিটের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাংলাদেশের বিজেপি নেই, তাই ইউনূস সরকার চাইছে আমাদের হাতে যেন অস্ত্র এসে পৌঁছায়। এই স্টেটমেন্ট আমার কোনো স্টেটমেন্ট নয়, ওই অঞ্চলের মুসলমান রোহিঙ্গা লিডার আবু আমের জুনানি, এটা আপনারা গুগলে গিয়েও দেখে নিতে পারেন, যেখানে তিনি বলেছেন মোহাম্মদ ইউনূস সরকার তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন কারণ আমরা গরিলা ট্রেনিং এ লড়তে পারি, যা বিজেপি পারে না, অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড পারে না এবং বাংলাদেশের সেনাবাহিনী পারে না বলেই আমরা আরাকানদের বিরুদ্ধে যুদ্ধ করি, এরকমই চাইছেন মোহাম্মদ ইউনূস। অর্থাৎ এই সম্পূর্ণ বিষয়টা ফের একবার আমেরিকার বিপরীত একটা পদক্ষেপ নিতে চলেছেন মোহাম্মদ ইউনূস। একাধিক আন্তর্জাতিক মহল বলছে বাইডেনের এই ফোন কলের পিছনে কিন্তু এই আরাকানদের বিরুদ্ধে ইউনূস সরকারের এই প্রতিরোধ এবং পাকিস্তানের এই অস্ত্র সরবরাহ করে দিনের পর দিন এই অঞ্চলকে অশান্ত করে রাখার যে পরিকল্পনা, সেটাও কিন্তু জড়িয়ে থাকতে পারে। আমি শুধু তথ্য আপনাদের সামনে তুলে দিলাম, ডকুমেন্টস দিয়ে দিলাম, আপনারা কোন তথ্যটাকে বিচার করবেন বা বিশ্লেষণ করবেন তা আপনাদের উপর। আর এর সময়ই যখন আমেরিকা পার্টিকুলারলি এই আরাকানদের কার্যত গ্রাস করে এখানে নতুন দেশ তৈরি করতে চাইছে, ঠিক তখনই কিন্তু রাশিয়া থেকে পুতিন এবার সরাসরি মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কথা বলতে শুরু করলেন। অর্থাৎ সিকোয়েন্সটা বুঝুন, বাইডেন যাচ্ছেন, বাইডেন যাওয়ার পর মোহাম্মদ ইউনূসকে কার্যত হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন, জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্ষমতায় মিটিং এ বসছেন এবং পুতিনের সঙ্গে জয়শঙ্কর বা ভারতের এমন ভালো সম্পর্ক, এবার পুতিন সরাসরি মোহাম্মদ ইউনূসকে ওয়ার্ন করলেন। ঘটনাটা কি? কারণ আপনারা যদি দেখেন 2008 সালে বাংলাদেশ সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। তারা বলেছিল বাংলাদেশের যে ক্রমবর্ধমান জ্বালানি, তা কিন্তু একসময় ফুরিয়ে আসবে এবং লোডশেডিং এত বাড়বে যে তাদের একটা বিদ্যুৎ প্রকল্প তৈরি করতে হবে। 2008 সালে তারা একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছিল, যা বাংলাদেশের ইতিহাসের একটা গেম চেঞ্জিং প্রজেক্ট। এই পাওয়ার প্ল্যান্ট তারা তৈরি করতে চেয়েছিল চায়নার সঙ্গে, কিন্তু চায়না কিন্তু এই প্রজেক্টটা পরবর্তীকালে আর করেনি। ফলে এই পুরো প্রজেক্টটায় রাশিয়া ঢুকে পড়ে। তারা বলে আমরা রূপপুর পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আপনাদের দেশে তৈরি করব। কিন্তু রাশিয়া এই অঞ্চলে বিপুল পরিমাণে বিনিয়োগ কিন্তু করে বসে। এখানে কিন্তু ভারতও ঢুকে যায়, কারণ রাশিয়া এই অঞ্চলে পাওয়ার প্ল্যান্ট তৈরি করলেও এর যে গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটি, যত স্টাফ, যত ইঞ্জিনিয়ার, মেকানিজম, সব কিন্তু সরবরাহ করতে শুরু করে ভারতবর্ষ। অর্থাৎ এই রূপপুর পাওয়ার প্ল্যান্টকে কেন্দ্র করে রাশিয়া, ভারত এবং শেখ হাসিনার বাংলাদেশের মধ্যে এক সুন্দর মেলবন্ধন তৈরি হয়। যদি এই প্রজেক্টটা বাংলাদেশে আজকে হতো, তাহলে কিন্তু বাংলাদেশের পুরো গেম চেঞ্জিং এবং সম্পূর্ণ অনেক কিছু বদলে যেতে পারতো একটা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হলে। আজকে অন্য দেশ থেকে বিদ্যুৎই কিনতে হতো না বাংলাদেশ সরকারকে। রাশিয়া ভেবেছিল যদি এই অঞ্চলে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, তাহলে আমরা এই বিদ্যুৎ বাংলাদেশের সঙ্গে রেভিনিউ শেয়ার মডেলে গিয়ে আমাদেরও কিছু রেভিনিউ জেনারেট হবে। ফলে প্রত্যেকটা দেশের স্বার্থ কিন্তু এই রূপপুর পাওয়ার প্ল্যান্টের সঙ্গে যুক্ত হয়েছিল, যা মোহাম্মদ ইউনূস শেষে হঠাৎ করে বুঝতে শুরু করেছেন এখানে নাকি লার্জ অ্যামাউন্ট অফ করাপশন হয়েছে, অর্থাৎ বিপুল পরিমাণে করাপশন হয়েছে। মানে এই পুরো প্রজেক্টটা আপাতত বন্ধ হয়ে গেল। কিসের জন্য বন্ধ হলো তার জবাব মোহাম্মদ ইউনূস দিতে বাধ্য নন। কিন্তু মাথায় রাখবেন, এই রূপপুর পাওয়ার প্ল্যান্টে কিন্তু বিপুল পরিমাণে টাকা অলরেডি ইনভেস্ট করে দিয়েছে রাশিয়ার সরকারি এক কোম্পানি। এই প্রজেক্ট যদি না হয়, তাহলে কিন্তু পুতিনও বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূস সরকারকে কোনোভাবেই ছেড়ে কথা বলবেন না। প্রাথমিকভাবে কথা হয়েছিল এই রূপপুর পাওয়ার প্ল্যান্ট থেকে 2.4 GW মানে গিগাওয়াট এই যে কারেন্ট, তা কিন্তু প্রডিউস করা হবে। পরবর্তীকালে এই প্রজেক্ট যে ইউএস এর পছন্দ হবে না, তা অনেকেই বুঝতে পারছিলেন। অর্থাৎ জো বাইডেন চাইছিল রাশিয়া এবং ভারত মিলে যেন কোনোভাবে বাংলাদেশকে কোনো প্রজেক্ট না উপহার দেয়, কারণ বাংলাদেশের একছত্র আধিপত্য আমেরিকার এবং বাইডেন প্রশাসনেই থাকবে, তা কিন্তু মনে করেছেন এই বাইডেন। তার জন্য মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন। এবার মোহাম্মদ ইউনূস বলেছেন এই রাশিয়ার এই রূপপুর পাওয়ার প্রজেক্টকে কেন্দ্র করে হাসিনা এবং তার পরবর্তী সদস্যরা
$5 বিলিয়ন আত্মসাৎ করেছেন। তার সপক্ষে কোনো যুক্তি, তার ডকুমেন্টস তারা দিতে পারেনি। এর পাল্টা রাশিয়া এবার বলল এই প্রজেক্টকে নিয়ে কোনো করাপশন হয়নি, দয়া করে ষড়যন্ত্র করবেন না, এখানে কোনো দুর্নীতির গন্ধ নেই। ইউনিট সরকারের এখন পার্টিকুলারলি 3টে এজেন্ডা। এক, হাসিনার বিপক্ষে কথা বলো। তারা এস্টাবলিশ করবেন হাসিনা দেশের $5 বিলিয়ন ঝেড়ে দিয়ে চলে গেছেন এবং তার জন্য দেশের যাবতীয় অবনতি, মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক মন্দা, আইন শৃঙ্খলার অবনতি, চাকরি বাকরি, বেকারত্ব, সবকিছুর জন্য শেখ হাসিনাই দায়ী, কারণ ওনার পরিবারের লোকেরা $5 বিলিয়ন সরকারি কোষাগার থেকে সরিয়ে ফেলেছে। দুই, তিনি চাইছেন ভারতের বিপক্ষে কথা বলতে, কারণ ভারত বিরোধিতা না হলে মোহাম্মদ ইউনূসই থাকবেন না, ভারত বিরোধিতা না হলে চায়নার সঙ্গে সম্পর্ক থাকবে না, ভারত বিরোধিতা না হলে আমেরিকা জো বাইডেনের মাথার উপর দিয়ে হাতটা যেভাবে সরে গেছে, আমেরিকাও আর পুরোপুরি সরে যাবে। পরবর্তীকালে রাশিয়ার সঙ্গে যুদ্ধটা এবার মোহাম্মদ ইউনূস করতে চাইলেন। আর রাশিয়ার সঙ্গে যুদ্ধ করা মানে আপনাকে সরাসরি পুতিনের বিপক্ষে লড়তে হবে। অলরেডি এই সরকারি কর্মচারী বা এই সরকারি কর্মচারীরা এই কোম্পানির ইনভেস্টমেন্ট বাবদ কয়েক লক্ষ কোটি টাকা এখানে ইনভেস্ট করে দিয়েছে, যা মোহাম্মদ ইউনূস এসে এই পুরো প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে এবং কিছুটা আদানি প্রজেক্টের মতো এই পুরো বিষয়টা আদালতে চালান করে দেওয়ার পরিকল্পনা করেছে। অর্থাৎ যেভাবে পুতিন এবার মোহাম্মদ ইউনূসকে পাল্টা সুরে কথা বললেন যে কোনো দুর্নীতি হয়নি, এই প্রজেক্ট সম্পূর্ণভাবে চলবে এবং সমস্ত অ্যালিগেশন রাশিয়া সরকারি প্রেস কনফারেন্স করে রিজেক্ট করলেন, তাতে নিঃসন্দেহে বাইডেনের কাছে কিন্তু ফের একবার মুখ পড়ল মোহাম্মদ ইউনূসের। আর এখানেই কিন্তু ইউএসএ এবং ট্রাম্প এসে পরবর্তীকালে এই রূপপুর প্রজেক্ট নিয়ে বাংলাদেশের সমীকরণ, রাজনীতির সমীকরণে নতুন কি বার্তা নিয়ে আসে তা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য একটা বিষয়। অর্থাৎ একদিকে রোহিঙ্গাদের অস্ত্র সরবরাহ করে পাকিস্তানপন্থী হয়ে যাওয়া মোহাম্মদ ইউনূস রাশিয়ার হুমকির মুখে যেভাবে পড়লেন, এখান থেকে উত্তরণের আশা বা পথ কিভাবে তিনি খুঁজে পান সেটাই এখন দেখার। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন পুরো বিষয়টা নিয়ে। ধন্যবাদ।